শীতের শেষে ইনফিনিক্সের একটা গরম ফোন নিয়ে হাজির হয়েছি, আর এটা হচ্ছে ইনফিনিক্স হট 40 প্রো। আর এই ফোনটাতে কিন্তু বেশ কিছু হট ব্যাপার রয়েছে, যেমন 20,000 টাকার প্রাইস রেঞ্জের এই স্মার্টফোনটা কিন্তু আমাদেরকে মিডিয়াটেক হিলিও G99 এর মতো পাওয়ারফুল গেমিং চিপসেট দিচ্ছে। এছাড়াও 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেও রয়েছে। ফোনটির স্পেক্স যাই হোক না কেন, আসলে আমাদেরকে দেখতে হবে যে ফোনটির রিয়েল লাইফ পারফরমেন্স কেমন, প্লাস বাজারে থাকা অন্যান্য স্মার্টফোন থেকে আসলে এইটা এই প্রাইস রেঞ্জের মধ্যে কতখানি এগিয়ে আছে সেটাই আমাদেরকে দেখতে হবে। যাই হোক, সবকিছু সমাধান পাবেন আজকের এই ফুল রিভিউ। চলুন তাহলে আর কথা না বাড়ি মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। MLBB কাস্টমাইজ বক্সে এসেছে ফোনটি। বক্সটিকে ওপেন করে আরও একটি বক্স পেলাম। এটিকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই গর্জিয়াস অ্যান্ড কাঙ্ক্ষিত হট 40 প্রো ডিভাইসটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাক কভার, তারপর দেখতে পাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তারপর দেখতে পাচ্ছি USB টাইপ সি কেবল, ইউজার ম্যানুয়াল এবং সর্বশেষ দেখতে পাচ্ছি সিম ইজেক্টর। ভাই দেখেন তো ডিজাইনটা কেমন, মনে হচ্ছে না যে আইফোন থেকে জাস্ট কাট করে এখানে পেস্ট করে দিয়েছে? আসলে আইফোনের মতোই, পিছনের ডিজাইনটা সম্পূর্ণ আইফোনের মতোই। তবে আইফোনের যে ক্যামেরা বামটুকু রয়েছে সেটা কিন্তু স্লাইটলি ছোট, বাট এটা কিছুটা বড়, যার কারণে আমার কাছে এটা একটু বেশি অড মনে হয়েছে। ওভারঅল দেখতে কিন্তু আইফোনের মতোই লাগে। পিছনের দিকে ম্যাট ফিনিশ রয়েছে, যার ফলে কিন্তু খুব সহজেই আঙ্গুলের চাপ পড়ে না। বক্স হিসেবে এই ফোনটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে, বিশেষ করে এর কালারটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। এটা লেডিস হোক জেন্টস হোক সবারই হয়তোবা পছন্দের শীর্ষে থাকবে। উপরের দিকে একটা স্পিকার দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এর স্পিকারের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং লাউডনেসটাও একদম পারফেক্ট ছিল। তবে ভলিউম যদি আপনি 90%-এর বেশি নিয়ে যান তবে কিছুটা ডিস্ট্রেশনে দেখা পাবেন। আর নিচের দিকে স্পোর্টস এন্ড বাটন সব ঠিকঠাকই রয়েছে। আর ডান পাশে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাওয়ার বাটন। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। তবে এর উপরের দিকে থাকা ভলিউম রকারটি কিন্তু একদমই স্লিম করা হয়েছে, যার ফলে এটা কিন্তু সহজে হাতে স্পর্শে বোঝা যায় না। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে এটাকে আরেকটু উঁচু করার দরকার ছিল, বা এটাকে আরেকটু যদি মোটা করতো তাহলে হয়তো খুব ইজিলি এটা ইউজ করা যেত। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। রিয়ার পার্টে আভিজাতের একটা ছাপ থাকলেও সাইড ফ্রেমটি কিন্তু গ্লসি ফিনিশের, আর এটা দেখতে আমার কাছে কিছুটা চিপ মনে হয়। এখানে কিন্তু খুব সহজে আঙ্গুলের চাপ বসে যাচ্ছিল। ওপরের দিকে স্পিকার দিয়েছে, বাট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা আমি কোথাও খুঁজে পেলাম না। তবে এই বাজেটে এটা মাস্ট বি প্রত্যাশিত ছিল। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে। তবে এই 5 হোল কাটআউটটি আমার কাছে কিছুটা বড় মনে হয়েছে। আই থিঙ্ক এই জায়গাটাতে আরেকটু ছোট করলে ফোনটা দেখতে আরো ভালো লাগতো। আপার সিন এবং সাইড বেজেল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি আমার কাছে মনে হয়েছে কম্পারেটিভলি একটু বেশি মোটা। এই জায়গাটা আরেকটু ন্যারো করলে ফোনটাকে দেখতে কিন্তু গর্জিয়াস লাগতো। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2460 পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও 85.500 নিট পিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে। আউটডোর ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম ফেস করেছি, ডিরেক্ট সানলাইটে অপারেট করতে গিয়ে কিছুটা প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। আমার কাছে মনে হয় যে এই বাজেটে যদি 900 নিট পিক ব্রাইটনেস দেওয়া যেত তাহলে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারতো। তবে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং বা ট্রানজ্যাকশন ছিল বেশ স্মুথ। 396 পিপিআই ডেন্সিটি থাকায় ডিসপ্লে শার্পনেসের ঘাটতি একদমই লক্ষ্য করিনি। IPS ডিসপ্লে হিসাবে যথেষ্ট কালারফুল ছিল এটি। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই। তবে ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। এই ফোনের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এর গেমিং চিপসেট। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটি 16nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57 MC2। এই চিপসেট নিয়ে তেমন কিছু বলার নেই, এটি একটি পরীক্ষিত গেমিং চিপসেট। এই চিপসেট দিয়ে কিন্তু আমরা এর আগেও বেশ কিছু গেমিং ফোন রিভিউ করেছি, যার পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি। এই ফোনের সাথে এটা আসলে কতটা অপটিমাইজ সেটা জানার জন্য এতে আমরা পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। পাবজি সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। তবে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করতে গেলে কিছুটা লেগের দেখা পাওয়া যায়, আর গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে নিলে স্মুথ গেম প্লে করা যায়। দীর্ঘ সময় গেম প্লেতে তেমন কোনো হিটিং ইস্যু আমি খেয়াল করিনি। পাবজি ছাড়াও এতে COD প্লে করেছি, গেমিং ঠিকঠাক মতো প্লে করতে পেরেছি, আর গ্রাফিক্স কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। সর্বশেষ প্লে করেছি আমার ফেভারিট গেম অ্যাসফল্ট 9, যা বেশ স্মুথলি প্লে করতে পেরেছি। 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে এটা একটা চমৎকার গেমিং ফোন বলতে পারি। মিড অ্যান্ড হায়ার গেমগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবেই এদি আপনি প্লে করতে পারবেন। 8GB ফিজিক্যাল র্যামের সাথে 128GB স্টোরেজ থাকছে ফোনটিতে। 8GB র্যাম এই বাজেটে ঠিকঠাক থাকলেও আমার কাছে মনে হয়েছে যে স্টোরেজটা 256GB হলে আমার প্রত্যাশাটা অনেকটাই পূরণ করতো। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এছাড়াও র্যাম ম্যানেজমেন্টও অনেকাংশেই পারফেক্ট ছিল। অ্যান্ড্রয়েড 13 বেস XOS 13.5 এ রান করছে ফোনটি। এই UI ইন্টারফেসটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আইকনগুলোতে একটা গেমিং ভাইব দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স। আগের তুলনায় ব্লুটুথ অনেকটাই কমিয়েছে। আমার এই কয়দিনের ব্যবহারে কোনো প্রকার বাগের দেখা পাইনি।
ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি ক্যামেরা। আর ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রথমে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে শুরু করি। ডিফল্ট ক্যামেরা থেকে 108 মেগাপিক্সেলের ক্যামেরায় অনেক বেশি ডিটেলস অ্যান্ড শার্পনেস পেয়েছি, যদিও 108 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলতে গেলে প্রসেসিং একটু বেশি সময় লাগে। প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে কালার কম্বিনেশনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। প্রপার লাইট কন্ডিশনে ঠিকঠাক রকমের ছবি পাওয়া যাচ্ছিল এ থেকে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট স্যাচুরেশন মোস্ট অফ দ্য টাইম ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে মিসিং হয়। পোর্ট্রেট মোডে ফেসকে একটু বেশি স্মুথ করে তোলে। ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক লেগেছে আমার কাছে। ডে লাইট থেকে নাইট মোডে গেলে ছবির কোয়ালিটি খুব বেশি ঠিক থাকে না, নয়েজ অ্যান্ড গ্রিনের দেখা পাবেন ছবিতে। তবে নাইট মোড অন করলে কম্পারেটিভলি বেটার ছবি পাবেন এ থেকে, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে, ছবিতে শার্পনেস অ্যান্ড ডিটেলস পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তবে রিয়ার ক্যামেরার মতো এখানেও আপনি যদি লো লাইটে যান তাহলে হয়তো বা কিছুটা স্ট্রাগল করবে ছবিগুলো। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় আপনার সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। রিয়ার ক্যামেরায় ফুটেজের কোয়ালিটি বাজেট হিসাবে ঠিকঠাকই লেগেছে আমার কাছে, এতে স্টেবিলাইজেশনও আছে, তবে সেটা প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, যার সাথে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে। আর এখন কিন্তু মোটামুটি সব ফোনে এই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা কমন একটা ব্যাপার। যাই হোক, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হলেও 6 nm চিপসেট হওয়ার কারণে এটাতে কিন্তু আপনি কম্পারেটিভলি একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যেমন আমরা হেভি ইউজ করে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমরা প্রায় 1.5 থেকে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারো কোনো প্রকার কমপ্লেইন থাকবে না। ফোনটির আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সব কিছু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। সো গাইজ, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবারে আপনাদেরকে জানাবো যে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আসলে কেমন হচ্ছে আপনার জন্য, আসলে কি এটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা। আমি যদি প্রথমে ফোনটার ডিজাইনের কথা বলি, তাহলে এটা আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। দেন আমি যদি ফোনটির ডিসপ্লের কথা বলি, তো এখানে অ্যামোলেড ডিসপ্লে নেই, এটা হচ্ছে একটা লেকেন্স। সো এছাড়া কিন্তু এখানে 120 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। সো এই বিষয়টা আপনারা চাইলে অনেকেই কনসিডার করতে পারেন। দেন যদি আমি ফোনটির চিপসেটের কথা বলি, এখানে কিন্তু 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট দিয়েছে। সো আপনারা যদি মনে করেন যে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে গেমিংয়ের জন্য কোনো ফোন কিনবেন, তাহলে এটাকে আপনি নির্দ্বিধায় চুজ করতে পারেন। এছাড়াও আপনি 108 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে যেমন ভালো ছবি পাবেন, পাশাপাশি আপনি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। সর্বশেষ ব্যাটারি এবং চার্জার, এখানেও আমার কোনো প্রকার কমপ্লেইন নেই। তবে ফোনটিতে দু একটা মাইনর উইক পয়েন্টও কিন্তু রয়েছে, যেটা আমি কিন্তু ভিডিওতে এক্সপ্লেন করেছি। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো বাদ দিলে এই বাজেটের মধ্যে এটা কিন্তু গেমার হন বা আপনি মডারেট ইউজার হন, সবার জন্যই এই ফোনটা পারফেক্ট। তারপরেও ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত, সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।